বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে দেশেরই একটা খবর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিহারের নির্বাচন। বিহারের নির্বাচন নিয়ে আগে আমি একটা ভিডিও করেছি। সেই ভিডিওতে আপনাদেরকে বিহারের যে সিট শেয়ারিংয়ের ব্যাপারটা অল্প একটু আলোচনা করে বলেছিলাম। আজকে যে অনেকগুলো নতুন নতুন ডেভেলপমেন্ট হয়েছে সেটাই আপনাদের সাথে আলোচনা করব। প্রথম হচ্ছে বিহারে দুটো গঠবন্ধন আপনারা জানেন। একটা হচ্ছে বিজেপি লেড এনডিএ, আর একটা হচ্ছে আরজেডি লেড অ্যালায়েন্স। সেখানে আরজেডি এবং কংগ্রেস মূল দুটো পার্টি, এই দুটোর মধ্যে মূলত লড়াই হচ্ছে। এর বাইরে আরও দুটো পার্টি ওখানে আছে যারা আলাদা করে নির্বাচনী লড়াই করছে। সেটা হচ্ছে প্রশান্ত কিশোরের জনসুরাজ এবং আসাদুদ্দিন ওয়েসির এআইএমআই। এর বাইরে অনেক ছোট ছোট পার্টি আছে, কিন্তু ছোট ছোট পার্টিগুলো মূলত হয় বিজেপি না হয় আরজেডির সঙ্গে, আরজেডি কংগ্রেসের সঙ্গে দুটো যে জোট, সেই জোটের সঙ্গে মূলত জুটে আছে বা জুড়ে আছে। এখন এর মধ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা হচ্ছে দিল্লির সরকার এখন, এবং নীতিশ কুমার হচ্ছেন ওখানকার মুখ্যমন্ত্রী। এর বাইরে যে আরও বিজেপি বা অন্যান্য দল থেকে বিভিন্ন মন্ত্রীতন্ত্রী আছে, সম্রাট চৌধুরী ওখানে উপমুখ্যমন্ত্রী। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে প্রচারটা খুব তুঙ্গে চলছে। বিভিন্ন নেতারা আসছেন এবং বিহারে এসে প্রচার করে যাচ্ছেন। অমিত শাহ একবার এসেছেন, দ্বিতীয়বার এসেছেন। মোদিজি বিভিন্ন জায়গায় প্রচার করছেন। উত্তর বিহারে গেছিলেন, সীতামঢ়ি, মতিহারি, তারপর গয়াতে এসেছিলেন। আবার তিনি গতকাল সম্ভবত গয়া যাওয়ার কথা ছিল, গেছেন কি জানেন, কিন্তু গতকাল তিনি জন্মদিনে ধার গেছিলেন মধ্যপ্রদেশে। সেখানে গিয়েও জনসভা করেছেন, অনেক প্রকল্পের উদ্বোধন করেছেন। আর অন্যদিকে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব, যারা মূল দুই নেতা ওই দুটি দলের নেতৃত্ব করছে, তারাও কিন্তু প্রচারটা খুব জোরদার শুরু করেছে। এর মধ্যে রাহুল গান্ধী বিহার ঘুরে গেছেন। তিনি প্রথম একটা ভোট চুরি একটা আওয়াজ তুলেছিলেন, কিন্তু সেটা খুব একটা কার্যকরী হয়েছে বলে মনে হচ্ছে না, কারণ দেশের জনগণ সেটা খুব একটা গ্রহণ করছে না। আজও তিনি সকালে ওইটা নিয়ে কোথায় কোথায় ভোটে কি গোলমাল আছে তার কর্ণাটকের রেফারেন্স দিয়ে একটা প্রেস কনফারেন্স করে সেখানে কিছু স্লাইড দেখে কিছু বক্তব্য রেখেছেন। তো তারপরে তার যে বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া এখনও আসেনি। তিনি মূলত নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন এবং কর্ণাটকের রেফারেন্স দিয়েছেন, এবং সেখানে পুলিশ প্রশাসন তাকে নাকি এই সমস্ত তথ্য দিয়েছে সেটা তিনি বলেছেন। তারপরে তিনি প্রায় 10 দিন যাবৎ বিহারের প্রচারে এসেছিলেন, ঠিক ওই উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়কালটার সময় প্রায়। তখন তিনি একটা অন্য স্লোগান নিয়েছিলেন, ন্যারেটিভ নিয়ে। সেটা হচ্ছে যে ভোট অধিকার যাত্রা। অর্থাৎ তার বক্তব্যের মূল ইগনার সিগনিফিকেন্সটা ছিল, বক্তব্যটা ছিল যে বিজেপি লেড অ্যালায়েন্স, এনডি অ্যালায়েন্স, তারা ভোটে গড়বড়ি করে তারা ক্ষমতায় জিতছে এবং সাধারণ মানুষকে তাদের যে ভোটের অধিকার সেখান থেকে বঞ্চিত করছে। তাহলে সেই অধিকারটা তিনি সুনিশ্চিত করবেন, এই নিয়ে একটা দীর্ঘ পদযাত্রা 10 দিন করেছিলেন, এবং তার সঙ্গে ছিলেন তেজস্বী যাদব। সেই পদযাত্রা অংশগ্রহণ করেছে, তার ব্যাপক ভিডিও, ছবি, রিপোর্ট রেগুলার বেরিয়েছে। সেই যাত্রাটাও কিন্তু ভয়ানকভাবে মিডিয়া কাভারেজ পেয়েছে। এখন তারপরে কয়েকটা মুশকিল হয়েছে কি, বিহারের কোনো এক নেতা, কংগ্রেসের নেতা, তিনি নাকি প্রধানমন্ত্রীর মাকে কোনো খারাপ কথা বলেছিলেন। কি বলেছিলেন কথাটা আমি আর সেভাবে শুনি না, যাই হোক খারাপ কথা বলছিলেন, এটা খুব সমালোচনা হয়েছিল। সেটা একটা পর্ব গেল। সেই পর্বটা যে হলো তার জন্য যে কংগ্রেস তাদের সেই নেতাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে বা ওইরকম কিছু কথা বলার জন্য ক্ষমা চেয়েছে, তা কিন্তু করেনি। সেটা পর্বটা মিটে যেতেই
আবার একটা কী হলো, বিহার কংগ্রেসের পক্ষ থেকে যে টুইটার হ্যান্ডেল আছে, সেই টুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর মাকে দিয়ে নরেন্দ্র মোদীকে একটা এআই ফটো, একটা এআই ভিডিও জারি করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মানে মন করে একটা তৈরি করা ভিডিও, সেটা জারি করা হয়, যার তো অ্যাকচুয়াল কিছু হতে পারে না, কারণ নরেন্দ্র মোদী অলরেডি মারা গেছেন। সেখানে যেটা দেখানোর চেষ্টা করছে, সেই ভিডিওটা আমি দেখেছি যে নরেন্দ্র মোদী স্বপ্ন দেখছেন এবং মা তাকে বলছেন তুই এইভাবে ভোটে গোলমাল করিস না, এরকমই একটা বক্তব্য। আমি খুব সামান্য একটুখানি একটা ক্লিপ অল্প দেখেছিলাম। তো সেটাকে নিয়েও বড় বিতর্ক হয় এবং সেটা বিজেপি ভীষণভাবে প্রতিবাদ করে। একটা খবর দেখছিলাম যে সেখানে রবিশঙ্করজি প্রতিবাদ করছেন, আরও অনেক বিহারের যে বিজেপি নেতারা তারা সব এসবের কিন্তু প্রতিবাদ করছে। এই দুটো দলে একটা পর্ব। আরেকটা পর্ব হচ্ছে প্রশান্ত কিশোরের যে জনসুরাজ, তিনিও খুব জোরদার লাগিয়ে সারা বিহারে পদযাত্রা করেছেন এবং তিনি বিহারের একজন যে বিজেপির সাংসদ তার বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। তার বিরুদ্ধে বিজেপি সাংসদ আবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন। তো প্রশান্ত কিশোর যত খরচা করছে নির্বাচনে, সে টাকা কোথার থেকে তার আসছে। সে নাকি যে জনসুরাজ একটা পার্টি করেছে, সেটা 2 বছর করে নাকি চুপ করে বসেছিল, কখনো প্রকাশই করেনি, প্রচারও করেনি, বলেও নি সেটা কেন করেছিল। এবং তাকে যা মিডিয়া তো কাভারেজ দিচ্ছে, কেন কাভারেজ দিচ্ছে, ভিতরে কী ব্যাপার আছে, কোথাকার ফান্ডিং আছে, এই সমস্ত নিয়ে সেও কতগুলো প্রশ্ন করেছে। তার অবশ্য জবাব প্রশান্ত কিশোর দিয়েছেন কিনা আমি খবরটা কোনো পাইনি, বা আমি সেটা এখনও যদি কিছু সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন সেই জবাবটা আমি পাইনি। তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে বিহারের রাজনৈতিক ময়দান ক্রমশ ভীষণ গরম হয়ে গেছে। এর বাইরে যে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে যখন রাহুল গান্ধী পদযাত্রা করছিলেন, সেই সময় করে একটা জায়গায় তারই এক সমর্থক সাংসদ পাপ্পু যাদব, তিনি ওই গাড়িতে উঠে তার পাশে বসা বা বক্তব্য শোনা বা বলার চেষ্টা করছিলেন, হয়তো উঠতে চাইছিলেন, কিন্তু তখন দেখা গেল তাকে রাহুল গান্ধীর যে বডিগার্ডরা তারা তাকে সেখানে উঠতে দেয়নি, নামিয়ে দেয়, বা তেজস্বী যাদবের বডিগার্ডরা নামিয়ে দেয়। সেটাকে নিয়ে খুব হইচই হয়, সে খুব অপমানিত বোধ করে। কিন্তু খুব রিসেন্টলি এই গত 2-4 দিনের মধ্যে প্রধানমন্ত্রী বছরে গিয়েছিলেন পূর্ণিয়া। তো পূর্ণিয়াতে দেখা গেল প্রধানমন্ত্রী যেখানে বক্তব্য রাখছেন তার মঞ্চে তিনি হাজির আছেন এবং তিনি সেই মঞ্চে প্রধানমন্ত্রীজির ব্যাপক প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা। সেটা অবশ্যই কংগ্রেসের খারাপ লাগবে। যদিও পাপ্পু যাদব পূর্ণিয়া থেকে যে জয়লাভ করেছিলেন, তিনি কোনো পার্টির প্রতীকে জয়লাভ করেননি, তিনি নির্দল প্রতীকে জয়লাভ করেছিলেন। তার ওখানে একটা মস্ত বড় বেস আছে। এইটা নিয়ে দেখে দিলাম 1-2 দিন সোশ্যাল মিডিয়াতে ভয়ানক আলোচনা চলছে। তো এসবগুলো চলবে, এটা রাজনীতির অঙ্গ। একজন আরেকজনকে দোষারোপ করা, ক্রিটিসাইজ করা, ভুল ধরার চেষ্টা করা এবং জনমানসে দলকে বা নেতাকে ছোট করে দেখানো, এটা কম বেশি চলবে, এটা আপনি আটকাতে পারবেন না। সব রাজ্যে এরকমই চলে। ভোটের সময় এলেই বাজারটা আরও গরম হয়ে যায়, লোকে বিভিন্ন খবরাখবর সংগ্রহ করে সমস্ত বলতে থাকে। কিন্তু সমস্যা হয়েছে অন্য। সমস্যা হয়েছে যে ভোট অধিকার যাত্রা পেরিয়ে যাওয়ার পর রাহুল গান্ধী ফিরে চলে গেছেন। এখন আরজেডি সম্ভবত একটা অঙ্ক কষে দেখেছে যে এই ভোট অধিকার যাত্রাতে খুব একটা কিছু জনগণের যে সমর্থন সেটা আদায় তো হয়নি, পরন্তু কংগ্রেসের এই যে সমস্ত বাজে কথা বলা বা এই সমস্ত ভিডিও জারি করা, এইটা একটা বুমেরাং হয়েছে, অর্থাৎ এতে জনমানসের একটা ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তখন দেখা যাচ্ছে এখন আবার তেজস্বী যাদব তিনি আবার আলাদা করে একটা পদযাত্রা বিহারে শুরু করেছেন জনগণের কাছে আলাদা করে পৌঁছানোর জন্য। কারণ বিহারে সত্যি কথা বলতে কি আরজেডির যে প্রভাবটা আছে, যে জনসমর্থন আছে, এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের সেই জনসমর্থনটা নাই। কিন্তু রাহুল গান্ধী আরজেডিকে নিয়ে, তেজস্বী যাদবকে নিয়ে যে পদযাত্রা করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে হয়তো আরজেডির থেকে ভোট অনেকটাই কংগ্রেসের দিকে সরে যেতে পারে, এটা তাদের হয়তো সন্দেহ হয়েছে, আমার যেটা মনে হচ্ছে। ফলে তিনি আবার আলাদা করে পদযাত্রা শুরু করেছেন। শুধু তাই নয়, তিনি একটা ঘোষণা করেছেন যে আমরা 243টা বোধহয় সিট আছে, 40 না 43টা সিট আছে, আমরা সব সিটেই আরজেডি লড়াই করবে। কারণ দেখছেন যে ওখানে সিট অ্যাডজাস্টমেন্ট হওয়া খুব মুশকিল। কংগ্রেস আগের বারে কি 70টা সিটে লড়াই করেছে, তারা 70টা সিটই চাইছে। এবং সঙ্গে রাজ্যের ছোটো ছোটো দলগুলো, লেফট, মুকেশ সাইনির দল, এসব যে দলগুলো, কেউ 60টা সিট চাইছে, কেউ 50টা সিট চাইছে। প্রায় 243-এর মধ্যে সবাইকে অ্যাকোমোডেট করাই খুব মুশকিল। এটা
আরজেডির কাছে একটা চিন্তার বিষয়। কারণ যদি অধিকাংশ সিটে আরজেডি প্রার্থী না দেয় এবং তাদেরকে জিতিয়ে তুলতে না পারে, তাহলে আরজেডির পক্ষে ক্ষমতায় বসা মুশকিল হবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এখন কংগ্রেস যেটা চেয়েছে সেটা যে সমস্ত সিটে জয় করা সম্ভব, জয় হওয়া সম্ভব, সেই সমস্ত সিট দিতে হবে। যে সমস্ত সিট বিজেপির স্ট্রং হোল্ড বেশি বা এনডিএ স্ট্রং হোল্ড বেশি, সেখানে যদি সিট দেয় স্বাভাবিকভাবে হেরে যাবে, তাহলে সেই সমস্ত সিট দিতে হবে। এতেও মনে হয় আরজেডির পক্ষ থেকে আপত্তি আছেন, তাহলে তাদের তো যে লাভ হওয়ার কথা সে লাভ হবে না। এই নিয়ে একটা মস্ত টানাপোড়েন বিহারে চলছে। এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি, খুব শীঘ্রই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। তখন আরও অনেক রকম বিহারের রাজনীতিতে এই নিজেদের দলাদলি, মানে গঠবন্ধনের অ্যালায়েন্সের মধ্যেই নিজেদের মধ্যেই ভোট সিট শেয়ারিং নিয়ে, প্রার্থী নিয়ে দলাদলি এবং টানাপোড়েন চলবে। সেটা বিজেপির দিকেও চলবে, বিজেপি অ্যালায়েন্সের দিকেও চলবে। তাই বিজেপির দিকে তুলনামূলক কিছু কম হবে। কারণ দেখা যাচ্ছে বিজেপি তো যে জিতেন রাম মাঝি আছেন, মূলত গয়া অঞ্চলে যার বেশি প্রভাব, তিনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন, তিনিও নাকি 10টা সিট চেয়েছেন। 10টা সিট না পেলে বা 6% ভোট না পেলে নাকি তার দল ন্যাশনাল যে পার্টি হিসাবে, ন্যাশনাল পার্টি না হোক একটা যে স্বীকৃত পার্টি হিসেবে স্বীকৃতি পাবেন, এরকম একটা কিছু ব্যাপার আছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। সেই জন্য তার মধ্যেও সেখানেও অনেকটা টানাপোড়েন কম বেশি আছে। তবে নরেন্দ্র মোদীর ধার এবং ভার এবং অমিত শাহ কূটনীতি সেসবকে নিশ্চয়ই ওভারকাম করবে। চিরাগ পাসওয়ানও সেখানে আছেন, তারও একটা দাবি থাকবে অধিকাংশ সিটে। তো সেটা কোথায় গিয়ে পৌঁছায় আমরা আগামী দিনে বুঝতে পারবো। তো মাঝে মাঝে আমি একটা ভিডিও করে এই বিহারের রাজনীতির যে নতুন নতুন ডেভেলপমেন্টগুলো হচ্ছে, হ্যাঁ, গতিপথের বাঁক তৈরি হচ্ছে, সেটা আমি আপনাদের কাছে নিয়ে এসে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।